পৃষ্ঠা ১৬ পরবর্তী অংশ ১১। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা করো। ব্র্যাকেটে HS WBCHSE মডেল কোশ্চেন। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা। আন্তর্জাতিক সম্পর্ক ব্র্যাকেটে ইন্টারন্যাশনাল রিলেশনস একটি স্বতন্ত্র শাখা হিসেবে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিকশিত হয়। এই শাস্ত্রের ভেতরে শুরু থেকেই দুটি প্রধান তাত্ত্বিক ধারা প্রবলভাবে আলোচিত হয়ে আসছে: বাস্তববাদ ব্র্যাকেটে রিয়ালিজম REALISM ও আদর্শবাদ ব্র্যাকেটে আইডিয়ালিজম IDEALISM। বাস্তববাদ যেখানে আন্তর্জাতিক রাজনীতিকে ক্ষমতা, স্বার্থ ও নিরাপত্তার ভিত্তিতে ব্যাখ্যা করে, সেখানে আদর্শবাদ নৈতিকতা, আন্তর্জাতিক আইন, সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেয়। আন্তর্জাতিক রাজনীতির বাস্তব চরিত্র অনুধাবন করতে গেলে এই দুটি তত্ত্বকে পাশাপাশি রেখে তুলনামূলকভাবে আলোচনা করা জরুরি। ১. মৌলিক দৃষ্টিভঙ্গির পার্থক্য। এটা মোটা হরফে লেখা। বাস্তববাদ মনে করে আন্তর্জাতিক রাজনীতি মূলত একটি শক্তিকেন্দ্রিক ক্ষমতার লড়াই। রাষ্ট্রের প্রধান লক্ষ্য নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা ও নিরাপত্তা নিশ্চিত করা। অন্যদিকে আদর্শবাদ বিশ্বাস করে আন্তর্জাতিক সম্পর্ক কেবল ক্ষমতা ও সংগ্রামের উপর নির্ভর করে না, বরং নৈতিকতা, সহযোগিতা ও আইনের মাধ্যমে শান্তিপূর্ণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। ২. রাষ্ট্র ও মানব প্রকৃতি সম্পর্কে ধারণা। মোটা হরফে লেখা। বাস্তববাদীরা রাষ্ট্রকে একক ও যুক্তিসম্পন্ন কারক ব্র্যাকেটে রেশনাল অ্যাক্টর হিসেবে বিবেচনা করে, যাদের আচরণ প্রধানত মানব প্রকৃতির স্বার্থান্বেষী ও ক্ষমতাকেন্দ্রিক প্রবণতার দ্বারা পরিচালিত। হান্স মর্গেনথাউ এর মতো তাত্ত্বিকরা বলেন মানুষের মতো রাষ্ট্র ক্ষমতার জন্য লড়াই করে। অপরদিকে আদর্শবাদীরা মনে করেন মানুষ ও রাষ্ট্র উভয়ই যুক্তিসম্পন্ন এবং তারা শান্তি ও সহযোগিতার পথে অগ্রসর হতে সক্ষম। মানব প্রকৃতির ইতিবাচক দিক যেমন নৈতিক বোধ, সহানুভূতি ও যুক্তি নির্ভর আচরণকে তারা বেশি গুরুত্ব দেয়। ৩. নিরাপত্তা ও শান্তি ভাবনা। বাস্তববাদ নিরাপত্তাকে দেখে সামরিক শক্তি ও ক্ষমতার ভারসাম্য দিয়ে। আন্তর্জাতিক অরাজক পরিস্থিতিতে প্রতিটি রাষ্ট্রই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সামরিক শক্তি বৃদ্ধি করে, তাই শান্তি আসে কেবল শক্তির ভারসাম্য ও প্রতিরোধ নীতির মাধ্যমে। আদর্শবাদ আবার মনে করে প্রকৃত শান্তি আসতে পারে আন্তর্জাতিক আইন, কূটনীতি ও সমষ্টিগত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে। যেমন জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘের মতো প্রতিষ্ঠানকে আদর্শবাদীরা শান্তি প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে দেখেছেন। ৪. আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানের ভূমিকা। বাস্তববাদীদের মতে আন্তর্জাতিক আইন বা প্রতিষ্ঠান রাষ্ট্রগুলির জন্য কোনো বাধ্যতামূলক শক্তি নয়। এগুলি কেবল শক্তিধর রাষ্ট্রের ইচ্ছা ও স্বার্থ অনুসারে কাজ করে। তাই আন্তর্জাতিক প্রতিষ্ঠান কখনোই যুদ্ধ বা সংঘাতকে স্থায়ীভাবে প্রতিরোধ করতে পারে না। অন্যদিকে আদর্শবাদীরা বিশ্বাস করেন আন্তর্জাতিক সংস্থা, আইন ও চুক্তি রাষ্ট্রগুলিকে নিয়ন্ত্রণ ও সহযোগিতায় বাধ্য করতে পারে। তারা বলেন নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সংঘাত কমানো সম্ভব। ৫. জাতীয় স্বার্থ বনাম বৈশ্বিক স্বার্থ বয়ইকা তালবা শয়বয় হস্যইক। বাস্তববাদের জাতীয় স্বার্থই মুখ্য, যা মূলত ক্ষমতা ও নিরাপত্তার মাধ্যমে সংজ্ঞায়িত। রাষ্ট্র নিজের নিরাপত্তা ও টিকে থাকার স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে পারে। কিন্তু আদর্শবাদে বৈশ্বিক বয়ইকা তালবা শয়বয় হস্যইক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়। মানবজাতির কল্যাণ, আন্তর্জাতিক ন্যায় বিচার ও সমষ্টিগত শান্তির ধারণা তাদের কাছে গুরুত্বপূর্ণ, তাই তারা যুদ্ধকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য মনে করে। ৬. ক্ষমতা ও নৈতিকতার অবস্থান। বাস্তববাদে নৈতিকতা প্রায় অনুপস্থিত। হান্স মর্গেনথাউ বলেছেন আন্তর্জাতিক রাজনীতিতে শুরু রাজনৈতিক বাস্তববাদী রাষ্ট্রনায়ককে নৈতিকতার চেয়ে জাতীয় স্বার্থের কথাই আগে ভাবতে হয় শেষ। অর্থাৎ নৈতিকতার কোনো স্বাধীন মূল্য নেই। আরেকবার বলছি, অর্থাৎ নৈতিকতার কোনো স্বাধীন মূল্য নেই। অপরপক্ষে আদর্শবাদে নৈতিকতা একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। রাষ্ট্রের নীতি ও আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে নৈতিক আদর্শ, মানবতা ও ন্যায় বিচারকে প্রাধান্য দেওয়া উচিত বলে তারা মনে করেন। ৭. যুদ্ধ ও সহযোগিতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি।
বাস্তববাদীরা যুদ্ধকে আন্তর্জাতিক রাজনীতির একটি অপরিহার্য বাস্তবতা বলে মনে করে। তাদের মতে রাষ্ট্রগুলির মধ্যে সংঘাত অনিবার্য এবং কেবল শক্তি প্রদর্শনের মাধ্যমেই ভারসাম্য রক্ষা করা যায়। পক্ষান্তরে আদর্শবাদীরা মনে করেন যুদ্ধ কোনোভাবেই স্থায়ী সমাধান নয়, বরং সংলাপ, কূটনীতি ও সমঝোতার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা সম্ভব। যুদ্ধকে তারা ব্যর্থতা ও নৈতিক অবক্ষয়ের প্রতীক হিসেবে দেখে। উপসংহার বক্সের মধ্যে বাস্তববাদ ও আদর্শবাদ আন্তর্জাতিক সম্পর্কের দুটি ভিন্ন কিন্তু পরিপূরক দৃষ্টিভঙ্গি। বাস্তববাদ আমাদের আন্তর্জাতিক রাজনীতির ক্ষমতাকেন্দ্রিক বাস্তবতা সম্পর্কে সচেতন করে, আর আদর্শবাদ ভবিষ্যতের জন্য একটি নৈতিক ও সহযোগিতামূলক বিকল্প পথ দেখায়। ইতিহাস প্রমাণ করে কেবল বাস্তববাদ বা কেবল আদর্শবাদ দিয়ে আন্তর্জাতিক রাজনীতি ব্যাখ্যা করা সম্ভব নয়। রাষ্ট্রসমূহকে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সহযোগিতার পথও খুঁজতে হয়। তাই আন্তর্জাতিক সম্পর্কের পূর্ণাঙ্গ বোঝাপড়া পেতে হলে এই দুই ধারাকে তুলনামূলকভাবে বিবেচনা করাই সবচেয়ে যুক্তিসঙ্গত পন্থা। পৃষ্ঠা 17। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। টাইপ 1। 1. আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায়? আন্তর্জাতিক সম্পর্ক বলতে সাধারণভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ককে বোঝায়। অবশ্য আন্তর্জাতিক সম্পর্কের লেখকেরা শুধু রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ককে আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে আখ্যা দিতে চাননি। তারা মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক একটি বৃহত্তর ধারণা। এর মধ্যে রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না। রাষ্ট্রের পাশাপাশি অরাষ্ট্রীয় সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জ, বিশ্ব বাণিজ্য সংস্থা ইত্যাদি ব্যক্তি মতাদর্শ ও স্বার্থগোষ্ঠীর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. আন্তর্জাতিক সম্পর্কের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে গিয়ে বলা যায়, আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক, অরাষ্ট্রীয় সংস্থা, আন্তর্জাতিক সংগঠন, আঞ্চলিক সংগঠন, জোট গঠন, যুদ্ধ ও শান্তি, সন্ত্রাসবাদ ও আণবিক সন্ত্রাস সহ সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে। 3. আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দিতে গিয়ে পামার ও পারকিন্স কি বুঝিয়েছেন? আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দিতে গিয়ে পামার ও পারকিন্স বলেছেন, আন্তর্জাতিক সম্পর্ক একটি বৃহত্তর ধারণা। এর মধ্যে রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না। আন্তর্জাতিক সম্পর্ক বলতে বিশ্বের সব মানুষ ও গোষ্ঠীর যাবতীয় সম্পর্ককে বোঝায়। 4. অধ্যাপক কে.জে. হলস্টি এবং স্ট্যানলি হফম্যান আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দিতে গিয়ে কি বলেছেন? অধ্যাপক কে.জে. কয়কার জয়কার হলস্টি হলদন্তস্বটহাস্যই আন্তর্জাতিক সম্পর্ক বলতে রাষ্ট্র সমষ্টি নিয়ে গঠিত আন্তর্জাতিক ব্যবস্থার পর্যালোচনাকে বুঝিয়েছেন। স্ট্যানলি হফম্যান আন্তর্জাতিক সম্পর্ককে শুধু রাষ্ট্র সমষ্টির সম্পর্ক বলে মেনে নিতে চাননি। তার মতে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রই যে একমাত্র প্রভাব বিস্তারকারী হিসেবে কাজ করে তা নয়। রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি মতাদর্শ, স্বার্থগোষ্ঠী প্রভৃতির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5. আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি কি একই বিষয়? এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি একই বিষয় নয়। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি দুটি আলাদা বিষয়। এই কারণে এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। আন্তর্জাতিক রাজনীতির চেয়ে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রটি অনেক বড়। এই কারণে আন্তর্জাতিক সম্পর্ককে আন্তর্জাতিক রাজনীতির অন্তর্ভুক্ত করে দেখাটা ঠিক নয়। প্রকৃতিগতভাবে আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পার্থক্য দেখা গেছে। 6. আচ্ছা, এই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1 এর মার্কস হচ্ছে 2। কোশ্চেন 6. একটি পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের দুটি উপাদানের বর্ণনা দাও। একটি পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের দুটি উপাদান হল 1. জাতিরাষ্ট্রের উদ্ভব। পণ্ডিতদের মতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তির ফলে আন্তর্জাতিক সম্পর্কের সূচনা হয়। 1648 সালে ইউরোপের নবজাগরণ ও ধর্ম সংস্কার আন্দোলনের ফলে যে ভূখণ্ডকেন্দ্রিক সার্বভৌম জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে, তারপরেই রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে।
2. শিল্প বিপ্লব। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটে তা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে অনেকে মনে করেন। শিল্প বিপ্লবের ফলে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটে এবং তার ফলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার বিষয়টি আরও সহজ হয়। 7. প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাষ্ট্রপতির 14 দফা প্রস্তাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে এক নতুন দিগন্তের সূচনা হয়? 14 দফা প্রস্তাবের দুটি বিষয় উল্লেখ করো। প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসনের 14 দফা প্রস্তাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে এক নতুন দিগন্তের সূচনা হয়। 14 দফা প্রস্তাবের দুটি বিষয় হল 1. সমস্ত রকম গোপন কূটনীতির অবসান। 2. সব রাষ্ট্রগুলিকে নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা। 8. প্রথম বিশ্বযুদ্ধের পরে যে আন্তর্জাতিক সংগঠনটি গঠিত হয় তার নাম কি? এই আন্তর্জাতিক সংগঠনে রাষ্ট্রপতি উড্রো উইলসনের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কি যোগ দিয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের পরে যে আন্তর্জাতিক সংগঠনটি গঠিত হয় তার নাম জাতিসংঘ বা লিগ অফ নেশনস, LEAGUE অফ নেশনস, NATIONS। এই আন্তর্জাতিক সংগঠনে রাষ্ট্রপতি উড্রো উইলসনের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেয়নি। 9. প্রথম বিশ্বযুদ্ধের পরে কোন দেশের বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র পাঠ্য বিষয়রূপে আন্তর্জাতিক সম্পর্ক পড়ানো শুরু হয়? একসময় ইংল্যান্ড থেকে কোনো রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক সম্পর্কের উপর বক্তৃতা দিতে আমন্ত্রিত। আরেকবার বলছি। 9. প্রথম বিশ্বযুদ্ধের পরে কোন দেশের বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র পাঠ্য বিষয়রূপে আন্তর্জাতিক সম্পর্ক পড়ানো শুরু হয়? এই সময় ইংল্যান্ড থেকে কোন রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক সম্পর্কের উপরে বক্তৃতা দিতে আমন্ত্রিত হন? স্টার অ্যারো দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্র্যাকেটে 1920 থেকে 21 মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র বিষয়রূপে আন্তর্জাতিক সম্পর্ক পড়ানো শুরু হয়। এ সময় ইংল্যান্ড থেকে লর্ড ব্রাইস আন্তর্জাতিক সম্পর্কের উপরে বক্তৃতা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রিত হন। পৃষ্ঠা 18। 10. লর্ড ব্রাইস কোন সালে আন্তর্জাতিক সম্পর্কের উপরে বক্তৃতা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রিত হন? তার বক্তৃতামালা নিয়ে পরের বছর যে বই প্রকাশিত হয় তার নাম? সালে লর্ড ব্রাইস আন্তর্জাতিক সম্পর্কের উপরে বক্তৃতা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রিত হন। তার বক্তৃতামালা নিয়ে পরের বছর যে বই প্রকাশিত হয় তার নাম ছিল ইন্টারন্যাশনাল রিলেশনস, INTERNATIONAL রিলেশনস, RELATIONS। 11. 1922 এবং 1925 সালে প্রকাশিত আন্তর্জাতিক সম্পর্কের দুটি বিখ্যাত বইয়ের নাম কি? বইগুলি কার লেখা? 1922 সালে প্রকাশিত বইটির নাম দ্য হিস্ট্রি অ্যান্ড নেচার অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। এই বইটি সম্পাদনা করেছিলেন ই তারপরে এ ওয়ালস ও EA ওয়ালস। অন্যদিকে 1925 সালে প্রকাশিত বইটির নাম ছিল ইন্টারন্যাশনাল রিলেশনস, INTERNATIONAL রিলেশনস, RELATIONS। এই বইটির লেখক হলেন R.L. বিউয়েল। 12. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্র্যাকেটে 1939 থেকে 45 পরে একটি স্বতন্ত্র পাঠ্য বিষয়রূপে আন্তর্জাতিক সম্পর্কে কি ঘটেছিল? এ সময় যে নতুন আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে তার নাম কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটি স্বতন্ত্র পাঠ্য বিষয়রূপে আন্তর্জাতিক সম্পর্কের প্রতিষ্ঠা ও প্রসার হয়েছিল। এই সময় ব্র্যাকেটে 1945 সালের 24 অক্টোবর যে নতুন বিষয় আন্তর্জাতিক সংগঠনটি গড়ে ওঠে তার নাম হলো সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। আরেকবার বলছি। এই সময় ব্র্যাকেটে 1945 সালের 24 অক্টোবর যে নতুন আন্তর্জাতিক সংগঠনটি গড়ে ওঠে তার নাম হলো সম্মিলিত জাতিপুঞ্জ
দন্তাস ময় হস্যই লয় হস্যই ত, জাতিপুঞ্জ বর্গীর জয়কার ত হস্যই প হস্য ইয় বর্গীর জয়, বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, UNITED, নেশনস NATIONS, অর্গানাইজেশন ORGANIZATION। 13 কতকগুলি রাষ্ট্রকে নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়? সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? 51টি রাষ্ট্রকে নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কার্যালয় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। 14 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের পাঠ্য বিষয়ে যে দুটি উল্লেখযোগ্য বিষয় অন্তর্ভুক্ত হয় তাদের নাম কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের পাঠ্য বিষয়ে যে দুটি উল্লেখযোগ্য বিষয় অন্তর্ভুক্ত হয় তাদের নাম হলো 1 আন্তর্জাতিক রাজনীতির দ্বিমেরুকরণ, 2 ঠান্ডা লড়াই। 15 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের প্রাধান্যের অবসানে কোন দুটি মহাশক্তিধর রাষ্ট্রের আবির্ভাব আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করেছিল? এই দুই রাষ্ট্র যে পরস্পর বিরোধী জোট গড়ে তুলেছিল তার নাম কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের প্রাধান্যের অবসানে যে দুটি মহাশক্তিধর রাষ্ট্রের আবির্ভাব আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করেছিল তারা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। এই দুটি রাষ্ট্র যে পরস্পর বিরোধী জোট গড়ে তোলে তা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট। 16 আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে দুটি বিষয় জায়গা করে নেয় তা হলো আন্তর্জাতিক রাজনীতির দ্বিমেরুকরণ ও ঠান্ডা লড়াই। এই দুটি বিষয় বলতে কি বোঝায় খুব সংক্ষেপে বর্ণনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট, এই দুই পরস্পর বিরোধী জোটের মধ্যে আন্তর্জাতিক রাজনীতি ভাগ হয়ে যায়। একে আন্তর্জাতিক রাজনীতির দ্বিমেরুকরণ বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ক্ষমতা প্রদর্শন ও মতাদর্শ প্রতিষ্ঠার যে রেষারেষি চলে তা এক ধরনের লড়াইয়ের চেহারা নেয়। এই লড়াইকে বলে ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই হলো এমন এক অবস্থা যাকে এক কথায় বলা যেতে পারে না যুদ্ধ না শান্তি। 17 1991 সালে কোন দুটি ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের 46 বছর পরে আন্তর্জাতিক সম্পর্ক এক নতুন দিকে মোড় নেয়? 1991 সালে যে দুটি ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের 46 বছর পরে আন্তর্জাতিক সম্পর্ক এক নতুন দিকে মোড় নেয় তা হলো 1 সোভিয়েত ইউনিয়নের পতন, 2 ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি। 18 1991 সালের পরে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা উল্লেখ করো। 1991 সালের পরে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো 1 আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয় আগে যেমন রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে সীমিত ছিল, এই সময় থেকে তার পরিবর্তন ঘটে। 2 যারা রাষ্ট্র নয় অথচ রাষ্ট্রের মতোই আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করতে সক্ষম সেই সব অরাষ্ট্রীয় কর্মকর্তাদের ব্র্যাকেটে নন স্টেট অ্যাক্টরস আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা বিষয় অন্তর্ভুক্ত করা হয়, যেমন সম্মিলিত জাতিপুঞ্জ, বিশ্ব বাণিজ্য সংস্থা ব্র্যাকেটে WTO, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থভাণ্ডার, ইউরোপীয় ইউনিয়ন প্রভৃতি। 19 বিশ্বায়নের নয়া বিশ্ব ব্যবস্থার যুগে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়ে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার পরিবর্তনের দুটি কারণ উল্লেখ করো। বিশ্বায়নের নয়া বিশ্ব ব্যবস্থার যুগে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয় রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা আর পরিবর্তনের দুটি কারণ হলো 1 বিশ্বায়নের নয়া বিশ্ব ব্যবস্থার যুগে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের প্রভাব অনেকটা সীমিত হয়ে এসেছে বলে অনেকে মনে করেন। 2 বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার ব্র্যাকেটে WTOর নীতি নির্দেশ মেনে রাষ্ট্রগুলিকে অর্থনৈতিক নীতি ঠিক করতে হয়, তাই রাষ্ট্র আর কোনোভাবেই আলোচনার মূল কেন্দ্রে থাকতে পারে না। পৃষ্ঠা 19। কোশ্চেন 20 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক ব্যবস্থার তত্ত্বগত আলোচনার সূত্রপাত করেন এমন দুজন লেখকের নাম উল্লেখ করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক ব্যবস্থার তত্ত্বগত আলোচনার সূত্রপাত করেন এমন দুজন লেখকের নাম হলো 1 কুইন্সি রাইট, কয়হস্যু হস্যই দন্তান্ন দন্তস্বয় হস্যই, কুইন্সি রাইট রায়াকার হস্যইটা। 2 চার্লস ম্যাকক্ল্যান্ড,
ট্র্যাকার লয়রেভ দন্তস্ব মেকল্যান্ড ময়কার ক লয়জফলাকার দন্ত নয়ডায়। 21 দ্য স্টাডি অফ ওয়ার গ্রন্থটি কার লেখা? দ্য স্টাডি STUDY অফ WAR গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থে যুদ্ধ সম্পর্কে কি পর্যালোচনা করা হয়? দ্য স্টাডি অফ ওয়ার গ্রন্থটি কুইন্সি রাইট কয়হস্য হস্যই দন্তন দন্তস্বহস্যই কুইন্সি রাইট ট্র্যাকার হস্যই এর লেখা। এই গ্রন্থে 1480 সাল থেকে 1940 সালের মধ্যে সংঘটিত 278টি যুদ্ধের পর্যালোচনা করা হয়। এই পর্যালোচনার পরে যুদ্ধ সম্পর্কে কিছু সাধারণ বিধি অনুমানের কথা তুলে ধরেছিলেন। কুইন্সি রাইট। 22 আন্তর্জাতিক রাজনীতিকে ক্ষমতার লড়াই আখ্যা দিয়েছিলেন কোন লেখক? এই লেখকের একটি বিখ্যাত বইয়ের নাম উল্লেখ করো। আন্তর্জাতিক রাজনীতিকে ক্ষমতার লড়াই আখ্যা দিয়েছিলেন হান্স জে মর্গেনথাউ ম গয়রেফেকা দন্তন থায়াকার হস্য। তার একটি বিখ্যাত বই হলো দ্য পলিটিক্স অ্যামং নেশনস, দ্য পলিটিক্স POLITICS অ্যামং AMONG নেশনস NATIONS। 23 আন্তর্জাতিক সম্পর্ককে কেন একটি গতিশীল সামাজিক বিজ্ঞান রূপে অভিহিত করা হয়? আন্তর্জাতিক সম্পর্ক ভৌতবিজ্ঞান, পদার্থবিজ্ঞান বা রসায়নবিদ্যার মতো প্রকৃত বিজ্ঞানের মর্যাদা লাভ না করলেও একে নিঃসংশয়ে একটি গতিশীল সামাজিক বিজ্ঞান বলা যায়, কারণ আন্তর্জাতিক সম্পর্কের পাঠ্য বিষয়সূচি অপরিবর্তনীয় নয়। আন্তর্জাতিক ব্যবস্থা দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়সূচিরও পরিবর্তন ঘটেছে। এই কারণে সন্ত্রাসবাদ, একমেরুকরণ, নয়া বিশ্বব্যবস্থা প্রভৃতি বিষয়গুলির আন্তর্জাতিক সম্পর্কের বিষয়সূচির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এই অন্তর্ভুক্তি কয়েক বছর আগে ভাবা যেত না। 24 প্রাচীনকালে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে আলোচনায় সন্ধান চীন ও ইতালির কোন দুজন দার্শনিকের রচনায় পাওয়া যায়? প্রাচীনকালে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বিষয়ে আলোচনার সন্ধান চীনের দার্শনিক মেনসিয়াস ময়কার দন্তন্য দন্তস্বহস্য দুস্তয়াকার দন্তস্ব মেনসিয়াস এবং ইতালির দার্শনিক ম্যাকিয়াভেলি ময়কার কয়হাস্য দুস্তয়াকার ভয়কার লয়হাস্যই রচনায় পাওয়া যায়। 25 আন্তর্জাতিক সম্পর্ককে একটি অন্তর্বিজ্ঞানমূলক বিষয়রূপে গণ্য করা উচিত, এ কথা কোন লেখক বলেছিলেন? তার এই কথা বলার পেছনে কি যুক্তি ছিল? আন্তর্জাতিক সম্পর্ককে একটি অন্তর্বিজ্ঞানমূলক বিষয়রূপে গণ্য করা উচিত, এ কথা বলেছিলেন আন্তর্জাতিক সম্পর্কের লেখক ওলসন ও ল দন্তস্বদন্তন্য। তাঁর যুক্তি ছিল বর্তমানে কোনো রাষ্ট্র তার বিদেশ নীতি তৈরি করতে গিয়ে শুধু নিজের আর্থসামাজিক, রাজনৈতিক, ভৌগোলিক অবস্থান তথা সামরিক সামর্থ্যের বিশ্লেষণ করে তৈরি করে না। এর পাশাপাশি অন্যান্য রাষ্ট্রের জনপদ, মানব সম্পদ, সামরিক সামর্থ্য, প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থান, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উদ্ভাবন ইত্যাদি বিষয়গুলিও পর্যালোচনা করে দেখে। এই কারণে ওলসন আন্তর্জাতিক সম্পর্ককে একটি আন্তঃবিজ্ঞানমূলক বিষয় বলে অভিহিত করতে চেয়েছিলেন। কোশ্চেন 26 আন্তর্জাতিক সম্পর্ককে বাস্তববাদী তত্ত্বের সন্ধান কোন প্রাচীন গ্রিক দার্শনিকের লেখায় খুঁজে পাওয়া যায়? আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের সন্ধান প্রাচীন গ্রিক দার্শনিক থুকিডিডিস থয়হস্য কয়হস্যই ডয়হস্যই দন্তস্ব এর লেখায় খুঁজে পাওয়া যায়। পয়কার লয়কার প দন্তান্নয়কার তালবাসহস্য দুস্তয়াকার দন্তান্ন। পেলোপনেশিয়ান যুদ্ধের কারণ ও ফলাফল নিয়ে আলোচনা করতে গিয়ে ক্ষমতার রাজনীতি ও রাষ্ট্রের জাতীয় স্বার্থের উপরে জোর দিয়ে তিনি বাস্তববাদী তত্ত্বের ভিত্তি স্থাপন করেছিলেন। 27 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন ব্রিটিশ ঐতিহাসিক ও কূটনীতিবিদের লেখায় বাস্তববাদ বিশ্লেষণ করা হয়? তার বিখ্যাত গ্রন্থের নাম কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 সালে ব্রিটিশ ঐতিহাসিক ও কূটনীতিবিদ E.H. কার কয়াকার ব্র্যাকেটে E_H কার CARR এর লেখায় বাস্তববাদকে বিশ্লেষণ করা হয়। তার বিখ্যাত গ্রন্থের নাম দ্য 20 Years Crisis ব্র্যাকেটে 1939। 28
বাস্তববাদ চিন্তাধারার মূল প্রতিপাদ্য বিষয় কি? বাস্তববাদ চিন্তাধারার মূল প্রতিপাদ্য বিষয় হলো ক্ষমতা অর্জন এবং ক্ষমতার বিস্তার। বাস্তববাদ চিন্তাধারার প্রধান বিষয় হলো প্রতিটি রাষ্ট্রই তার স্বার্থসিদ্ধির জন্য অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তুলনামূলকভাবে ক্ষমতার দিক থেকে এগিয়ে থাকতে চায়। এই উদ্দেশ্য সাধনের জন্য যে পদ্ধতি সবচেয়ে ফলপ্রসূ হবে সেই পদ্ধতি নির্দ্বিধায় গ্রহণ করা তার বিচক্ষণতার পরিচয়ক। 29. বাস্তববাদ সম্পর্কে E.H. কারের তত্ত্বের মূল বিষয় কি? বাস্তববাদ সম্পর্কে E.H. কারের তত্ত্বের মূল বিষয় হলো রাষ্ট্রের ক্ষমতার আকাঙ্ক্ষাকে ছোট করে দেখলে চলবে না। সব রাষ্ট্রই ক্ষমতা অর্জন করতে চায়। ক্ষমতার প্রকাশ আন্তর্জাতিক সম্পর্কের সব ক্ষেত্রেই দেখা যায়। কার মনে করতেন যে কোনো পর্যায়ে শান্তি তখনই সম্ভব যখন সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। 30. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের কোন লেখকের রচনায় বাস্তববাদ প্রতিষ্ঠা করে? আরেকবার বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের কোন লেখকের রচনায় বাস্তববাদ প্রতিষ্ঠা লাভ করে? তার দুটি বিখ্যাত গ্রন্থের নাম কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1948 সালে 1948 আন্তর্জাতিক সম্পর্কের লেখক মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী হান্স জে মর্গেনথাউ-এর রচনায় বাস্তববাদ প্রতিষ্ঠা লাভ করে। তার দুটি গ্রন্থের নাম হলো বিখ্যাত গ্রন্থের নাম হলো দ্য পলিটিক্স অ্যামং নেশনস এবং দ্য ডিক্লাইন অফ ডেমোক্রেটিক পলিটিক্স, দ্য ডিক্লাইন DECLINE অফ ডেমোক্রেটিক DEMOCRATIC পলিটিক্স POLITICS। 31. বাস্তববাদের মূল বক্তব্য কি? বাস্তববাদের মূল বক্তব্য হলো আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতাই শেষ কথা। ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতি চালিত হয়। তাই আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রগুলির একমাত্র উদ্দেশ্য হলো ক্ষমতা অর্জন ও ক্ষমতার প্রসারণ। এখানে নৈতিকতা বা আদর্শের কোনো জায়গা নেই। আন্তর্জাতিক ক্ষেত্রে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক কোনো আদর্শ বা নীতির দ্বারা নির্ধারিত হয় না। আন্তর্জাতিক ক্ষেত্রে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক শুধু জাতীয় স্বার্থের দ্বারা নির্ধারিত হয়। পেজ 20। 32. জাতিরাষ্ট্র নেশন স্টেট সম্পর্কে বাস্তববাদের মূল বক্তব্য কি? জাতিরাষ্ট্র সম্পর্কে বাস্তববাদের মূল বক্তব্য হলো রাষ্ট্রকে ঘিরে আন্তর্জাতিক সম্পর্ক আবর্তিত হয়। রাষ্ট্র হলো আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু। বাস্তববাদীরা মনে করেন কোনো অরাষ্ট্রীয় সংস্থা বা সংগঠনকে ঘিরে আন্তর্জাতিক সম্পর্ক আবর্তিত হয় না। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র যে ভূমিকা পালন করে তার জায়গায় কখনোই অরাষ্ট্রীয় সংস্থা বা সংগঠনকে বিকল্প হিসেবে ভাবা যায় না। এই কারণে বাস্তববাদীরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অরাষ্ট্রীয় সংস্থা বা সংগঠনকে রাষ্ট্রের মতো গুরুত্ব দিতে চাননি। 33. বাস্তববাদে রাষ্ট্রের ক্ষমতার উপরে বেশি গুরুত্ব দেওয়ার দুটি কারণ কি? বাস্তববাদে রাষ্ট্রের ক্ষমতার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ বাস্তববাদ মনে করে ক্ষমতা হলো আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান। দ্বিতীয়ত, বাস্তববাদের মতে কোন রাষ্ট্র কত বেশি ক্ষমতাশালী তার ভিত্তিতে আন্তর্জাতিক ক্ষেত্রে তার ভূমিকা নির্ধারিত হয়। আন্তর্জাতিক রাজনীতিতে যে রাষ্ট্র যত বেশি ক্ষমতা সেই রাষ্ট্রের প্রভাব তত বেশি। 34. বাস্তববাদে জাতীয় স্বার্থের গুরুত্বের দুটি কারণ কি? বাস্তববাদে জাতীয় স্বার্থের গুরুত্বের দুটি কারণ হলো 1. আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলি কোনো নীতি বা আদর্শের দ্বারা চালিত হয় না। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলি জাতীয় স্বার্থের দ্বারা চালিত হয়। এই কারণে জাতীয় স্বার্থের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. একটি রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করে তখন সবার আগে দেখে নেয় সেই সম্পর্কের ফলে তার জাতীয় স্বার্থ পূরণ হবে কিনা। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলি যে আঞ্চলিক জোট গঠন করে সেখানেও জাতীয় স্বার্থ প্রধান বিচার্য বিষয় হিসেবে কাজ করে। এই কারণে জাতীয় স্বার্থের গুরুত্ব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ। 35. মর্গেনথাউ বাস্তববাদে জাতীয় স্বার্থের গুরুত্বের দুটি দিক কি? মর্গেনথাউ-এর তত্ত্বে বাস্তববাদে জাতীয় স্বার্থের গুরুত্বের দুটি দিক হলো 1. কোনো রাষ্ট্রের বিদেশনীতি রাষ্ট্রপ্রধানের রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি হয় না। রাষ্ট্রের বিদেশনীতি জাতীয় স্বার্থের উপরে ভিত্তি করে তৈরি হয়। জাতীয় স্বার্থ এক্ষেত্রে মূল উপাদান হিসেবে কাজ করে। 2. জাতীয় স্বার্থ হলো রাষ্ট্রগুলির আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি। এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক তৈরিতে জাতীয় স্বার্থ প্রধান উপাদান হিসেবে কাজ করে। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থের গুরুত্ব অপরিসীম।
36 মর্গেনথাউয়ের বাস্তববাদ তত্ত্বে যে কোনো দুটি নীতির বিবরণ দাও। মর্গেনথাউয়ের বাস্তববাদ তত্ত্বের দুটি নীতি হল 1. রাষ্ট্রের কাজকর্মে কোনো সার্বজনীন নীতি বা আদর্শকে প্রয়োগ করা যায় না। রাষ্ট্রের কাজকর্মে রাজনৈতিক বাস্তবতার বিচক্ষণতা ও দূরদর্শিতাই প্রধান। 2. জাতীয় স্বার্থের গুরুত্ব। মর্গেনথাউয়ের মতে আন্তর্জাতিক রাজনীতিতে যে রাজনৈতিক বাস্তবতার মধ্যে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় তার ভিত্তি হলো জাতীয় স্বার্থ। কাজেই আন্তর্জাতিক সম্পর্ককে বুঝতে হলে আগে জাতীয় স্বার্থকে বুঝতে হবে। 37 বাস্তববাদের দুটি সমালোচনা লেখো। 1. শুধু স্বার্থের ধারণার উপরে গুরুত্ব। সমালোচকরা মনে করেন আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থের একটি ভূমিকা আছে, তা ঠিক, কিন্তু শুধু জাতীয় স্বার্থের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিকে ব্যাখ্যা করা যায় না। 2. রাজনীতি ও ক্ষমতা সমার্থক নয়। সমালোচকদের মতে ক্ষমতা একটি হাতিয়ার বিশেষ। আন্তর্জাতিক ক্ষেত্রে শুধু ক্ষমতার প্রাধান্য থাকবে, অন্য কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, এমন ধারণাকে মেনে নেওয়া বিপজ্জনক। 38 আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বকে সমালোচনা করতে গিয়ে স্ট্যানলি হফম্যান কি বলেছেন? আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের সমালোচনা করে স্ট্যানলি হফম্যান একে যান্ত্রিক মতবাদ বলে আখ্যা দিয়েছেন। তার মতে বাস্তববাদী তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে যে যান্ত্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে তা আজকের পরিবর্তনশীল বিশ্বে প্রাসঙ্গিক নয়। 39 বাস্তববাদে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র ছাড়া অন্য অরাষ্ট্রীয় একককে যেভাবে উপেক্ষা করা হয়েছে সেই সম্পর্কে সমালোচকদের বক্তব্য। বাস্তববাদে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র ছাড়া অন্য অরাষ্ট্রীয় একককে যেভাবে উপেক্ষা করা হয়েছে সেক্ষেত্রে সমালোচকদের বক্তব্য হল আন্তর্জাতিক ক্ষেত্রে বর্তমান দুনিয়ার রাষ্ট্র ছাড়াও অরাষ্ট্রীয় এককগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেমন সম্মিলিত জাতিপুঞ্জের মতন আন্তর্জাতিক সংস্থা, বহুজাতিক কোম্পানিগুলির বিশ্বজুড়ে বাণিজ্যিক কাজকর্মের প্রভাব ইত্যাদি। 40 বাস্তববাদ তত্ত্বের মূল্যায়নের দুটি বিষয় উল্লেখ করো। বাস্তববাদের মূল্যায়নের দুটি বিষয় হল 1. বাস্তববাদ আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতার গুরুত্বকে যেভাবে তুলে ধরেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2. আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম মূল সূত্র হিসেবে জাতীয় স্বার্থের ধারণার গুরুত্বকে অস্বীকার করা যায় না। 41 আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদ তত্ত্ব হল এমন এক ধরনের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যেখানে পারস্পরিক সহযোগিতা, নৈতিক মূল্যবোধ, শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থার কথা বলা হয়েছে। আদর্শবাদীরা মনে করেন নৈতিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এক শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও যুদ্ধমুক্ত বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। পৃষ্ঠা 21। 42 আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদ তত্ত্বের উদ্ভব কখন, কিভাবে ঘটেছিল? প্রথম বিশ্বযুদ্ধের ব্র্যাকেটে 1914 থেকে 1918 পরে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ করতে গিয়ে আদর্শবাদের উদ্ভব ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রের তদানীন্তন রাষ্ট্রপতি উড্রো উইলসনের চিন্তাধারা উইলসন চিন্তাধারা, বিশেষ করে তাঁর 14 দফা প্রস্তাবের মধ্যে দিয়ে আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদ তত্ত্বের উদ্ভব ঘটে। 43 প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 দফা প্রস্তাবের মূল বিষয়গুলি কি? প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের 14 দফা প্রস্তাবের মূল বিষয়গুলি হল 1. গোপন কূটনীতির অবসান, 2. গোপন কূটনীতির বদলে প্রকাশ্য কূটনীতি চালু করা, 3. অস্ত্র নিয়ন্ত্রণ, 4. সমস্ত উপনিবেশগুলির স্বাধীনতা, 5. সব রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে লিগ অফ নেশনসের প্রতিষ্ঠা। 44 আদর্শবাদ তত্ত্বের মূল বক্তব্যের দুটি বিষয় কি? আদর্শবাদ তত্ত্বের মূল বক্তব্যের দুটি বিষয় হল 1. আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্কের ভিত্তি নীতিবোধ বা নৈতিকতার উপরে গড়ে তোলা উচিত। রাষ্ট্রগুলি যদি পারস্পরিক সম্পর্ক স্থাপনে জাতীয় স্বার্থের বদলে নৈতিকতাকে মেনে চলে তাহলে যুদ্ধ, সহিংসতা, বৈষম্য ও স্বৈরাচারকে নির্মূল করে একটি আদর্শ বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। 2. আদর্শবাদ রাষ্ট্রগুলির আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ন্যায় বিচার, মানবাধিকার ও গণতন্ত্রের উপরে বেশি জোর দেয়। 45 আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ। আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য হল 1. নৈতিকতার প্রতি গুরুত্ব। আদর্শবাদের রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নৈতিকতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আদর্শবাদীরা বিশ্বাস করেন
আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলি যদি পারস্পরিক সম্পর্ক স্থাপনে নৈতিকতাকে মেনে চলে তাহলে যুদ্ধ, সহিংসতা ও স্বৈরাচারকে এড়ানো যেতে পারে। 2. রাষ্ট্রগুলির পারস্পরিক সহযোগিতার প্রতি গুরুত্ব। আদর্শবাদ তত্ত্ব আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলির সম্পর্ক স্থাপনে জাতীয় স্বার্থের বদলে পারস্পরিক সহযোগিতাকে বেশি গুরুত্ব দিতে চেয়েছে। আদর্শবাদে কথার জোরের সঙ্গে বলা হয়েছে যে একটি যুদ্ধমুক্ত আদর্শ বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে হলে সবার আগে চাই রাষ্ট্রগুলির পারস্পরিক সহযোগিতা। 46. আদর্শবাদ তত্ত্বের দুটি সমালোচনা উল্লেখ করো। আদর্শবাদ তত্ত্বের দুটি সমালোচনা হল: 1. আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতার রাজনীতিকে উপেক্ষা। আদর্শবাদ আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে ক্ষমতার রাজনীতিকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। সমালোচকেরা মনে করেন ক্ষমতার রাজনীতিকে বাদ দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ কখনোই বাস্তবসম্মত হতে পারে না। 2. জাতীয় স্বার্থকে কোনো গুরুত্ব দেয়নি আদর্শবাদ। সমালোচকদের মতে এটা ঠিক নয়, কারণ বাস্তবে নিজেদের জাতীয় স্বার্থ ছাড়া রাষ্ট্রগুলি এক পাও বাড়ায় না। প্রতিটি রাষ্ট্র এটা ভালোভাবে বিচার বিবেচনা করে দেখে যে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন বা চুক্তির বন্ধনে আবদ্ধ হলে তার জাতীয় স্বার্থ কতখানি পূরণ হচ্ছে। 47. আদর্শবাদের মূল্যায়নের দুটি দিক উল্লেখ করো। আদর্শবাদের মূল্যায়নের দুটি দিক হল: 1. আদর্শবাদ আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার কথা তুলে ধরেছে। এর প্রতিফলন বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের কাজকর্মের মধ্যে দেখা যায়। কাজেই আদর্শবাদী তত্ত্বকে আজকের দিনে অচল বলা যায় না। 2. অনেকে মনে করেন আদর্শবাদের নৈতিকতা, সহযোগিতা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার আদর্শ সারা বিশ্বে বিস্তৃত হলে এক নতুন বিশ্ব গড়ে ওঠার সম্ভাবনা বাস্তবায়িত হবে। একমাত্র তখনই যুদ্ধমুক্ত বিশ্ব গড়ে তোলা সম্ভব। 48. আন্তর্জাতিক সম্পর্কে উদারনীতিবাদী তত্ত্বের সংজ্ঞা নির্দেশ করো। আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদী তত্ত্ব হল এমন একটি তত্ত্ব যেখানে রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার ভিত্তিতে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করতে সব রাষ্ট্রকে নিয়ে এক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। উদারনীতিবাদ আন্তর্জাতিক সম্পর্ককে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতার লড়াই হিসেবে দেখতে চায় না। উদারনীতিবাদ গণতান্ত্রিক ভাবধারা, মানবাধিকার, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সংগঠন ও জনগণের ভূমিকাকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করতে চেয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করে। আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদের দুটি বৈশিষ্ট্য হল: 1. উদারনীতিবাদ বিশ্ব ব্যবস্থায় গণতান্ত্রিকরণ ও মানবাধিকারের স্বীকৃতির পক্ষপাতী। উদারনীতিবাদ মনে করে সারা বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতার লড়াই, যুদ্ধ বা যুদ্ধের হুমকির পরিসমাপ্তি ঘটবে। 2. উদারনীতিবাদ আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষপাতী। 50. আন্তর্জাতিক সম্পর্কে উদারনীতিবাদ তত্ত্ব দুটি সমালোচনা উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদ তত্ত্বের দুটি সমালোচনা হল: 1. তত্ত্বটি অবাস্তব ও নীতিধর্মী। সমালোচকদের মতে উদারনীতিবাদে যে নীতি ও আদর্শের কথা বলা হয়েছে তা অবাস্তব। আন্তর্জাতিক ক্ষেত্রে নীতি ও আদর্শের কোনো গুরুত্ব নেই। পেজ 22. 2. রাষ্ট্রের ভূমিকাকে উদারনীতিবাদী তত্ত্বে ছোট করে দেখানো হয়েছে। সমালোচকদের মতে রাষ্ট্রের ভূমিকাকে কোনোভাবেই ছোট করে দেখানো যায় না। রাষ্ট্রের ভূমিকা আজও অনস্বীকার্য। বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক ক্ষেত্রে অরাষ্ট্রীয় সংস্থাগুলির কাজকর্ম বেড়ে গেলেও রাষ্ট্রের ভূমিকা আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিহার্য থেকে গেছে। 51. আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদী তত্ত্বের মূল্যায়ন করো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদী তত্ত্ব আন্তর্জাতিক সহযোগিতা, গণতন্ত্র ও অর্থনৈতিক নির্ভরশীলতার উপরে গুরুত্ব দিয়ে যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। উদারনীতিবাদ যে অবাধ বাণিজ্য নীতির কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে, বর্তমানে তার প্রতিফলন বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে দেখা যায়। সারা বিশ্বে 160টি দেশ
বিশ্ব বাণিজ্য সংস্থার এই অবাধ বাণিজ্য নীতিকে মেনে নিয়েছে। এছাড়া সারা বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠায় যে কথা উদারনীতিবাদ তুলে ধরেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর ফলে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতিতে জনগণের অংশগ্রহণ মান্যতা পেয়েছে। 52. আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বের প্রধান প্রবক্তা কারা? আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বের প্রধান প্রবক্তা ভ্লাদিমির ইলিচ লেনিন। ফয়লায়াকার দহস্যই মহাশয় র ইলিচ হস্যই লহস্যই চ লেনিন লয়কাদন্তনহস্যই অন্তর্না। লেনিন প্রথম সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের সম্পর্কের ভিত্তিতে রাষ্ট্রগুলির অবস্থান বিশ্লেষণ করে দেখান। পরে যারা এই ধারণাকে এগিয়ে নিয়ে যান তারা হলেন আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্ক, ইমানুয়েল ওয়ালারস্টাইন, রাউল প্রেবিস র হস্যৌ ল প্রেবিস পয়রক্লেকার বহস্যই স তালবস্য। রাউল প্রেবিস একসাথে, শামির আমিন তালবস্যাকার মহাশয় র আ মহাশয় অন্তর্ন প্রমুখ। 53. আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বের প্রধান তিনটি দিক কি কি? আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বের প্রধান তিনটি দিক হল: 1. পুঁজিবাদ বা ধনতন্ত্রের বিকাশ কিভাবে রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত করে। 2. পুঁজিবাদ কিভাবে উন্নত ও স্বল্পোন্নত দেশগুলির মধ্যে অসম উন্নয়ন তৈরি করে। 3. পুঁজিবাদ কিভাবে স্বল্পোন্নত বা অনুন্নত দেশগুলিকে পরনির্ভরশীল করে তোলে। 54. আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় ধারার অন্যতম প্রবক্তা ইমানুয়েল ওয়ালারস্টাইনের বিশ্ব ব্যবস্থা তত্ত্ব এই রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় ধারার অন্যতম প্রবক্তা ইমানুয়েল ওয়ালারস্টাইনের বিশ্ব ব্যবস্থা তত্ত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তিতে রাষ্ট্রগুলিকে যে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে সেগুলি কি কি? ইমানুয়েল ওয়ালারস্টাইনের বিশ্ব ব্যবস্থা তত্ত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তিতে রাষ্ট্রগুলিকে যে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সেগুলি হল: 1. কেন্দ্রে অবস্থিত রাষ্ট্র, 2. প্রান্তে অবস্থিত রাষ্ট্র, 3. আধা প্রান্তে অবস্থিত রাষ্ট্র। 55. ওয়ালারস্টাইনের বিশ্ব ব্যবস্থা তত্ত্বের মূল বক্তব্য কি? ওয়ালারস্টাইনের তত্ত্বে এটা দেখাতে চেয়েছেন কিভাবে কেন্দ্রে অবস্থিত শিল্পোন্নত ধনী দেশগুলি প্রান্তে অবস্থিত অনুন্নত দরিদ্র দেশগুলিকে শোষণ করে চলেছে। প্রান্তে অবস্থিত দেশগুলির আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই তারা কেন্দ্রে অবস্থিত ধনী দেশগুলিকে শিল্প উৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল ও শ্রম দিতে বাধ্য থাকে। এর ফলে কেন্দ্রে অবস্থিত ধনী দেশগুলি আরও ধনী হয়, অন্যদিকে প্রান্তে অবস্থিত দরিদ্র দেশগুলি উন্নয়নের অভাবে দরিদ্র হতে থাকে। 56. আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় ধারার প্রবক্তা আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্কের অনুন্নয়ন তত্ত্ব বা নির্ভরতা তত্ত্বের মূল বক্তব্য কি? আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় ধারার অন্যতম প্রবক্তা আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্কের অনুন্নয়ন তত্ত্বের মূল কথা হল: পৃথিবীতে যেসব উন্নত দেশ রয়েছে তারা উন্নয়নশীল দেশগুলির বিকাশে বাধা দেয় এবং তাদের উন্নত দেশগুলির উপরে নির্ভরশীল করে রাখে। বিশ্ব অর্থনীতিতে উন্নত দেশগুলির আর্থিক অবস্থা খুব মজবুত, সে তুলনায় উন্নয়নশীল দেশগুলির আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। এর ফলে অসম বাণিজ্য সম্পর্ক তৈরি হয়। ফ্র্যাঙ্কের মতে উন্নত দেশগুলি যেভাবে উন্নয়নশীল দেশগুলির প্রাকৃতিক সম্পদ, শ্রম ও বাজারের উপরে নিয়ন্ত্রণ রেখে তাদের শোষণ করে, তাতে এই দেশগুলির অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। উন্নয়নশীল দেশগুলিকে এই অবস্থা কাটিয়ে উঠতে উন্নত দেশগুলি ঋণ দিয়ে পুঁজি লগ্নি করে আর্থিকভাবে নির্ভরশীল করে রাখে। এর ফলে উন্নয়নশীল দেশগুলি কখনো স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে পারে না। 57. উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক বিকাশের পর্যালোচনায় আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্কের তত্ত্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করে। উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক বিকাশের পর্যালোচনায় আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্কের তত্ত্বের দুটি বৈশিষ্ট্য হল: 1. ফ্র্যাঙ্কের মতে উন্নয়নশীল দেশগুলি তাদের নিজেদের বাধা বিপত্তির কারণে উন্নত হতে পারছে না তা নয়, তারা উন্নত দেশগুলি শোষণ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে উন্নত হতে পারছে না। 2. ফ্র্যাঙ্ক এটা দেখিয়েছেন যে ধনী ইউরোপীয় দেশগুলি
উন্নয়নশীল দেশগুলির থেকে প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে প্রচুর সম্পদ সঞ্চয় করেছে, যা তাদের শিল্পায়নে ও অর্থনৈতিক উন্নয়নে কাজে লেগেছে। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলি এই প্রক্রিয়ায় আরও দরিদ্র হয়ে গেছে। 58. আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বের দুটি সমালোচনা উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বের দুটি সমালোচনা হলো: 1. আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্ব এক ধরনের অর্থনৈতিক নির্ধারণবাদকে তুলে ধরতে চেয়েছে। এই তত্ত্ব আগে থেকে এটা ধরে নিয়েছে যে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা অর্থনীতির দ্বারা নির্ধারিত হয়। সমালোচকেরা এটা মেনে নিতে পারেননি। তাদের মতে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের নীতি অর্থনীতির দ্বারা নির্ধারিত হয় না, তা নির্ধারিত হয় রাষ্ট্রের জাতীয় স্বার্থের প্রেক্ষিতে। 2. সমালোচকেরা মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বে কেন্দ্র ও প্রান্তের ধারণা সব উন্নয়নশীল দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন চীন, ভারত, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার উন্নয়নের দিকে তাকালে দেখা যায় এই দেশগুলির উন্নয়নে কেন্দ্র ও প্রান্তের ধারণা কাজ করে। পৃষ্ঠা 23। 59. আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বের মূল্যায়নের দুটি দিক উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্বের মূল্যায়নের দুটি দিক হল: 1. আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় তত্ত্ব যেভাবে আন্তর্জাতিক সম্পর্কের শ্রেণীগত সম্পর্ক ও শোষণমূলক প্রকৃতির দিকটি তুলে ধরেছে তা একেবারে গুরুত্বহীন নয়। 2. বর্তমান দুনিয়ায় আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলির অর্থনৈতিক অনুন্নয়নের পর্যালোচনা করলে আন্দ্রে গুন্টার ফ্র্যাঙ্ক ও ইমানুয়েল ওয়ালারস্টাইনের তত্ত্বকে যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে হয়। 60. আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে একটি পাঠ্যবিষয় হিসেবে বিকশিত হয়েছিল সংক্ষেপে আলোচনা করা। ব্র্যাকেটে HS WBCHSC মডেল কোশ্চেন। আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্যবিষয় হিসেবে প্রথম বিশ্বযুদ্ধের ব্র্যাকেটে 1914 to 1918 এরপর বিকশিত হয়েছিল। 1919 খ্রিস্টাব্দে ওয়েলসে ও দুসাইকা লগ-দ্য-সয়কায় বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চালু হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্র্যাকেটে 1939 to 1945 সূত্রপাত হয় এবং লিগ অফ নেশনসের ব্যর্থতা আদর্শবাদের দুর্বলতা প্রকাশ করে। এর প্রতিক্রিয়ায় বাস্তববাদ ব্র্যাকেটে রিয়ালিজম একটি প্রভাবশালী তত্ত্ব হিসেবে আবির্ভূত হয়। ঠান্ডা যুদ্ধের সময় আন্তর্জাতিক সম্পর্ককে আচরণবাদের ব্র্যাকেটে বিহেভিয়ারিজম BEHCBIORALISM ও নয়া বাস্তববাদ ব্র্যাকেটে নিও রিয়ালিজম NEO-REALISM ও নয়া উদারবাদ ব্র্যাকেটে নিও লিবারেলিজম এর মতো তত্ত্বগুলি বিকশিত হয়, যা বৈজ্ঞানিক পদ্ধতি এবং কাঠামোগত বিশ্লেষণের উপরে জোর দেয়। ঠান্ডা যুদ্ধ পরবর্তীকালে বিশ্বায়ন, মানবাধিকার, পরিবেশগত সমস্যা ও অরাষ্ট্রীয় অভিনেতাদের উত্থানের সাথে সাথে আন্তর্জাতিক সম্পর্ক একটি আরও বৈচিত্র্যময় ও আন্তঃবিষয়ক ক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে নির্মাণবাদ ব্র্যাকেটে কনস্ট্রাকটিভিজম CONSTRUCTIVISM, মার্ক্সবাদ, নারীবাদ এবং সমালোচনামূলক তত্ত্বের মতো নতুন দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এইভাবে আন্তর্জাতিক সম্পর্ক আজ বিশ্ব রাজনীতির জটিল প্রক্রিয়াগুলি বোঝার একটি অপরিহার্য পাঠ্যবিষয় হিসেবে গড়ে উঠেছে। 61. মার্ক্সবাদী মতে রাষ্ট্র কি? HS WBCHSC মডেল কোশ্চেন। মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র হল মূলত শ্রেণী শোষণের হাতিয়ার বা যন্ত্র। কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলসের পয়রাফলা একার এঙ্গেলস ধারণার উপর ভিত্তি করে মার্ক্সবাদীরা বিশ্বাস করে যে রাষ্ট্র কোনো নিরপেক্ষ সত্তা নয়, বরং এটি একটি শ্রেণীর ব্র্যাকেটে পুঁজিবাদী সমাজে বুর্জোয়া শ্রেণীর ক্ষমতা এবং সম্পত্তি রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। এটি পুঁজিবাদের উৎপাদন সম্পর্ক বজায় রাখতে এবং শ্রমজীবী শ্রেণীকে ব্র্যাকেটে প্রোলেতারিয়েট পয়রাফলার শোষণ করতে সাহায্য করে। রাষ্ট্র এবং এর আইনকানুন সমাজের অর্থনৈতিক কাঠামো ব্র্যাকেটে বেস BASE একটি উপরিকাঠামো ব্র্যাকেটে সুপারস্ট্রাকচার, অর্থাৎ উৎপাদন পদ্ধতি এবং অর্থনৈতিক সম্পর্কই রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ করে। রাষ্ট্র ঐতিহাসিক বিকাশের একটি নির্দিষ্ট পর্যায়ে ব্র্যাকেটে যেমন শ্রেণী সমাজের উত্থান উদ্ভূত হয়েছে এবং শ্রেণীগত বিভাজন দূর হলে ব্র্যাকেটে যেমন সমাজতান্ত্রিক বিপ্লবের পর
এটি বিলুপ্ত ব্র্যাকেটে WITHER AWAY হবে।